এই কথা প্রতিবেশীদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। আমার শাশুড়ি জনে জনে পুরো এলাকায় বলতে লাগলেন। সরাসরি চরিত্রে দোষ দেওয়া হয়। এভাবে বলতেন যে আমি ফোনে কারোর সঙ্গে কথা বলতাম, ঘনিষ্ঠ কিছু দেখেছে, সেটা নিয়ে রাতুলের সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার ঝগড়া হচ্ছে। আর মাঝে আমি গর্ভবতী, তাই তার ছেলের সন্দেহ হচ্ছে। এসব কথা শুনে আমি একদম হতবাক হয়ে যাই। সপ্তাহখানেকের মাঝে বুঝতে পারি এসব তাদের পূর্ব পরিকল্পনা। গ্রামে আমি কলঙ্কিনী হিসেবে পরিচিত পেয়ে গেছি। আমাকে হাতে নাতে ধরার পরও আমার স্বামী ক্ষমা করেছে। সে এতটা ভালো মানুষ। অবশ্য কিছু মানুষ প্রশ্ন তুলেছে, সত্যি রাতুল ভালো মানুষ? আর তালি কি এক হাতে বাজে? তার মাঝে শাশুড়ি তার বিধবা অসহায় বউকে ঘর ছাড়া করতে চান না, তাই রাতুলের সঙ্গে বিয়ের কথা তোলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে পরামর্শ করেন, হাদিস কালাম শুরু করে দেন। এখানে পারিবারিকভাবে সুষ্ঠু এক বিয়ের কথা ওঠে। মাঝে মাঝে চাপা পড়ে যায় দেবর ভাবির নোংরামি। এইভাবেই পরিকল্পনা ছিল। রাতুলের কথা যে দুই বউ রাখতে পারবে, তাছাড়া আমি তাকে ঠকিয়েছি। বাচ্চাটা নিয়েও প্রশ্ন রয়েছে, সেজন্য আমাকে ঘরে রাখাটাই বেশি। এই অবস্থায় আমার উপর ঘৃণা থেকে অন্যত্র মুখ না দিয়ে বিয়ে করে এখানেই থাকুক, বিধবা বউটারও একটা গতি হোক। এভাবেই ঘটনা প্রচার হয়, যার ফলে অনেকেই এটা ভালো সিদ্ধান্ত বলে জানান। আমি এসব ঘটনায় পুরোপুরি ভেঙে পড়ি। আমি অনেকবার চেষ্টা করেছিলাম সবার কাছে যেতে, এসব মিথ্যা আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে জানাতে, কিন্তু লাভ হয়নি। আমি পারিনি। আমাকে সবাই ঘরবন্দি করে রাখে। সবার নজরে রাতুল তো হুমকি দিয়ে বলেই দিয়েছে, যদি ঘরের বাইরে যাস বা কারোর সঙ্গে কথা বলিস, তবে তোর জায়গা এই বাড়ির বাহিরে হবে, মনে রাখিস। আমার পরিবারকে এনেও বিচার দেওয়া হলো। আমার নামে একের পর এক অপবাদ দিল। তো এমন অবস্থায় আমার বাবা মায়ের কাছে জানতে চায় আমাকে তারা নিয়ে যাবে কি না। বাবা মা রাজি হয় না, তারাই অভাবে দিন কাটায়, সেখানে আমি বাড়তি ঝামেলা। এখানে যে আমাকে নিয়ে মিথ্যা বিচার হচ্ছে তা বুঝেও তারা চুপ থাকে। শুধু তাই নয়, আমার নিজের মা আমাকে বোঝাতে থাকে, যা হয়েছে মেনে নে। জামাই বলছে সে দুই বউয়ের দায়িত্ব পালন করবে, তাই বিয়েটা মেনে নে, ঝামেলা করিস না। তুই ঝামেলা না করলে আর এসব ছড়াবে না। যা ছড়াবার তা তো ছড়িয়েই ফেলেছে মা। আর সত্যি সব মেনে নেওয়া যায় মা? এসব মানা যায়? আমি অসহায় চোখে মায়ের দিকে তাকাই। মা মাথা নিচু করে নেয়। মা তখন বলে, কপালে যা লেখা আছে তাই হবে, কেউ তো কপালের লেখা ফেলতে পারে না। ঘরোয়াভাবে রাতুল এবং ভাবির বিয়ে হয়। এসব আলোচনা চলছিল, তাদের আলোচনার মাঝে আমি নেই। তবে এটা দেখলাম, আমার শাশুড়ি মা একজোড়া কানের দুল, সোনার চেইন আর হাতের বালা বের করে বড় ভাবিকে দিলেন। দেখার সময় বললেন, তোমাকে তো বিয়ের সময় সব দেওয়া হয়েছিল, এগুলো রাখছিলাম রাতুলের বইয়ের জন্য। কিন্তু ওর কপালে যে বউ জুটছে, বাবার বাড়ি দিয়ে এক আনা সোনার কিছু দেয়নি, তাই বাপেই দেয়নি তাকে। এখন যেহেতু তুমি রাতুলের বউ হচ্ছ, সেহেতু এগুলো তোমার। না, শাশুড়ি মায়ের কথা শুনে আমি কষ্ট পাইনি, না রাগ হয়েছিল। এসব জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই, না আছে আকাঙ্ক্ষা। আমি যেমন ঘরের মেয়ে তেমনই চাওয়া পাওয়া ছিল। শুধু স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখেছিলাম। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে নিশ্চিন্তে স্বামীর বুকে মাথা রেখে শান্তির ঘুম দেবার স্বপ্ন ছিল। ব্যাস এতটুকুই চাহিদা, কিন্তু সেটাও পূরণ হলো না। সব শেষ। সামনের শুক্রবার তাদের বিয়ে। এই কথাটা যতবার মনে পড়ছে ততবারই চোখের পানি ফেলছি। বুকের ওপর পাথর চাপা দিয়ে অনেকবার মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আবারও বেহায়ের মতো রাতুলের কাছে গেলাম। তার পা জড়িয়ে বললাম, আমাকে এমন পরিস্থিতিতে ফেলো না রাতুল, আমি তোমায় ভীষণ ভালোবাসি। আমি পারছি না এসব সহ্য করতে, দয়া করে এসব বন্ধ করো। রাতুল একটা গালি দিয়ে পা ছাড়িয়ে নেয়। আমি অসহায় গলায় বলি, আচ্ছা সে কি তোমায় আমার থেকে বেশি ভালোবাসে? তার মাঝে কি হয়ে রয়েছে যা আমার কাছে নেই? হ্যাঁ, তোর চেয়ে বেশি ভালোবাসে। তোর মতো নেকি কান্না সে কাঁদে না, সে সবসময় হাসি খুশি থাকে। আমি এমন মেয়েই পছন্দ করি। আমি রাতুলের কথায় পুরোপুরি হতবাক হয়ে গেলাম। এক আকাশ সমান দুঃখ দিয়ে বলে, কাঁদতে মানা, কাঁদলে তার ভালো লাগে না, পছন্দ নয় এমন মেয়ে। অথচ সব চোখের পানি তার নামেই বিসর্জন হয়। এত কিছুর পরও আমি তাকে বারবার অনুরোধ করছিলাম এসব না করতে, এই বিয়েটা ভেঙে দিতে, কিন্তু রাজি হয়নি। আমি ভাবির কাছেও গেলাম, ভাবি কথা শুনলো না। শাশুড়ি মায়ের পায়ে ধরলাম, ননদকে বললাম, না, কেউ আমার কথা শোনেনি। সবার এক কথা, তোমাকে অবহেলা করা হবে না, দুবেলা দুমুঠো ভাত দেওয়া হবে, খেয়ে পড়ে বেশ থাকবে। রাতুলের যোগ্যতা রয়েছে দুই বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। আমি হতাশ হয়ে গেলাম। আচ্ছা, বিয়ে হয়ে আসা মানে কি একটা বউ শুধু ভাত কাপড় চায়, এটাই তার চাহিদা? সবার না হলেও আমার বোধ হয়। আমাদের মতো গরিবের পেটে ভাত পড়াই বড় ব্যাপার, সেটাই ধরে নিয়েছে সবাই, সেটাই মেনে নিয়েছে। আমিও তাই মেনে নিলাম। তবে এবার আর মানুষ হয়ে মানলাম না, অমানুষ হয়ে মানলাম। হ্যাঁ, পরিশেষে এসব সহ্য করতে না পেরে আমি আমার মধ্যে থাকা অমানুষটাকে জাগিয়ে তুললাম। প্রত্যেক মানুষের মধ্যেই তো ভালো খারাপ দুটো দিকই থাকে। আমি এবার আমার সেই খারাপ সত্তাকে জাগ্রত করলাম।
বৃহস্পতিবারের রাত, সব খাবার গরম করে সবাইকে খেতে ডাকলাম। কেউ এত তাড়াতাড়ি খেতে চাচ্ছিল না। আগামীকাল যে বিয়ে, এটা নিয়ে সবাই খুশি না। বাড়িতে তেমন কোনো আত্মীয় নেই, শুধু ননদ রয়েছে, ননদের দুটো বাচ্চা, তারাই এসেছে, আর কেউ না। কাউকে বলা হয়নি, শুধু ভাবির পরিবারকে শুক্রবার দুপুরে আসতে বলা হয়েছে। আর আসর বাদ দিয়ে বিয়ে হবে তখন 2-1 লোক, এছাড়া কোনো লোক না। ওই যে বললাম ঘরোয়াভাবে বিয়ে হবে, তবে বিয়ে হচ্ছে তো এটা নিয়ে অনেক আলোচনা। সেই আলোচনার জন্যই এত তাড়াতাড়ি খেতে চাইনি। আমি খাবার গরম করায় বাধ্য হয়ে আসলো। হয়তোবা আমার সঙ্গে আজ তর্ক করে কোনো ঝামেলা বাঁধাতে চায়নি, তাই রাগ না দেখিয়ে বাধ্য হয়ে এসেছে। শাশুড়ি মায়ের ঘুমের সমস্যা ছিল, ঘুম হতো না, তাই ডাক্তার তাকে সবসময় ঘুমের ওষুধ সাজেস্ট করতো। রোজ একটা করে খেত, তবে রাতুল খুব ভালো ছেলে, তাই সবসময় বেশি বেশি নিয়ে আসতো। মায়ের জন্য এটা করাই যায়, তাই তো একসাথে 10 পাতার একটা বক্স নিয়ে আসতো। প্রতি পাতায় 10টা করে ট্যাবলেট থাকতো। দেখলাম সব শেষ হয়নি, 4 পাতা রয়ে গেছে। পুরো 4 পাতাই খাবারে দিয়ে দিলাম। এত বেশি দেওয়া, ঘুম তো আসবেই। বাচ্চারা অবশ্য খাবার খাওয়ার আগেই ঘুমিয়েছে, তাদের ঘুমের ওষুধ খাওয়ানোর পরিকল্পনা আমার ছিলও না। সে যাই হোক, সবাই ঘুমিয়ে যায়। তখন রাত 1:30 হবে। আমি রিমি এবং ননদের বাচ্চা দুটোকে কোলে করে বাহিরে নিয়ে আসলাম, তাদের বাহিরে উঠানে শুয়ে দিলাম। অতঃপর ঘরের মধ্যে থেকে ভাবির সমস্ত গহনা, ননদের গহনা, বিয়েতে খরচ করার জন্য রাতুলের রাখা লাখখানেক টাকা নিয়ে বাহিরে আসলাম। আসার আগে অবশ্য পুরো ঘর কেরোসিন ছিটিয়ে দিয়েছি। অতঃপর সব শেষ। নিস্তব্ধ রাতে ঘুমন্ত এলাকাবাসীর অগোচরে একটা বাড়ি পুড়ে শেষ হয়ে গেল। দাও করে জ্বলে উঠলো বাড়িটা। বাড়ির ভেতর 4-4টা মানুষ ঘুমের মধ্যেই জ্বলে পড়ে শেষ। একজনের অবশ্য ঘুম ভেঙেছিল, তবে কাউকে ডাকার মতো অবস্থায় ছিল না। বড্ড পাওয়ার যে ওষুধে এভাবেই জ্বলে পড়ে শেষ হলে রাতুল, তার মা, তার ভাবি, তার বোন। তাদের সেই পোড়া দেহের উপরে আমি আমার কলঙ্কের গল্প লিখেছি। না, মিথ্যে নয়, সত্যিকারের গল্প। চরিত্রহীনা বলে যে মিথ্যে কলঙ্কের দাগ লাগানো হয়েছিল শরীরে, আমি আমার সেই শরীরে কলঙ্কের দাগ লাগিয়েছি। মিথ্যে দাগ নিয়ে কেনই বা পুড়ব, তার চেয়ে কিছুটা সত্য হোক।